খেতে পারি না, আমরা চলতে পারি না। ডাক্তারের কাছে গেলে দেখতে তো তোমার শরীরে রক্ত নাই, কি করব? সবজি বেশি বেশি খাবা বলতেছে, সবজি সবজির যে দ্রব্যমূল্যের যে দাম, এটা কি আমার পক্ষে কি সম্ভব? আপনাদের কাছে বলতে চাই, ৬,০০০ টাকা ইনকাম করে এই টাকা দিয়ে কি খাওয়া সম্ভব? আমার শরীরে রক্ত নাই, ও সবজি খাবেন, ভাত খাইতে পারেন না। একটা সন্তান, হ্যাঁ একটা সন্তান। আমার ডিভোর্স হওয়ার পরে আমি রানা প্লাজারে ডিভোর্স হয়ে কি ঘটনার পরে ডিভোর্স হয়েছে? না, আগে ডিভোর্স। হ্যাঁ ৩ মাস আগে। ঠিক আছে, আমি শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা একটু হাসিনা পাই না, হাত মুখ আসে না, মানে কি কোনো আমার দুইটা মেয়ে বিয়ে দিয়ে দিছি। দুটা মেয়ে স্বামীর মানে মেয়েদের ঘরে পড়ে আছি আমি। আমার স্বামী একেবারে সুস্থ, মেয়েদের হাড় ভাঙ্গা। মানে আমাদের অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইছে, আমরা কারো কাছে হাত পাতলে আমাদের কেউ দিতে চায় না। আমি আমার স্বামী আছে আমার সাথে, আর মেয়ের জামাইয়ের সাথে থাকি। স্বামী কি করে? আপনার স্বামী? আমার স্বামী এখন মানে লেবারের কাজ করে, মানে কাজ 2 দিন করলে 3 দিন করতে পারে না, কোমরে হাড় ফাটাটা। আমিও কোনো জায়গায় কাজ করতে পারি না। মেয়ের আপনাদের চিকিৎসা চলছে এখন? চিকিৎসা ওই যে চলছে, হ্যাঁ। জাস্ট ফান্ড থেকে হ্যাঁ। থেরাপি নেন শুধু? না, আমার থেরাপি দেওয়া হয় না, শুধু ওষুধ দেওয়া হয়। আপনার হাতটা কি মুক্তি করা যাবে, থেরাপি দিবে, এরকম ডাক্তার কিছু বলে? না, এরকম কিছু বলো যেহেতু কি আসাটা টাকা পয়সা দিয়েছিল, ওইগুলো তো দিয়েছিলেন আপনারা ওই 14-15 সালের দিকে? একটু টাকা দেওয়া হয়েছিল রানা প্লাজা ফান্ড থেকে, ওই ট্রাস্ট ফান্ড থেকে। আপনার কোনো টাকা পান না? হাসিনা আপনি আর কিছু বলার আছে আপনার? আমি তো আর কিছু বলার নাই আমার। আপনারা ক্ষতিপূরণ পাননি, মানে পুরোপুরি ট্রাস্ট থেকে আপনার চিকিৎসার জন্য দিচ্ছে, কিন্তু ট্রাস্ট থেকে যারা আহত হাজার হাজার শ্রমিক এই অবস্থায় আছে, তাদের সুরক্ষা বা তাদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণের ক্ষেত্রে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্রের কাছে আমরা কি দাবি জানাতে পারি? তাদের পক্ষে আমাদের কি করণীয় আছে, সেই জায়গাটা ভাবার জায়গা। আর তৃতীয়ত আমরা একটা কথা বলতে চাই যে এই 24 এপ্রিল 2013 দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কি তৈরি করতে পারি, এ বিষয়ে আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাভারে রানা প্লাজার যেখানে ভবন ছিল সেই ভবনের সামনে এবং একই সাথে জোরাইন কবরস্থানে এই দুইটা জায়গাতে স্মৃতি স্তম্ভ করা। ওই জায়গাটায় আমরা ইতিমধ্যে গত বছর থেকে এই বছর পর্যন্ত বহু দেন দেওয়া হয়েছে, সরকারি কার্যালয়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, অনেক আশ্বাস পেয়েছি আমরা, কিন্তু আলটিমেটলি কোনো কাজ এখনো শুরু হয়নি। এবং আমরা মনে করতেছি এটাই, এখানে সুলতান ভাই থাকলে আরো বেশি ভালো হতো, উনি খুবই নিবিড়ভাবে জড়িত ছিলেন, উনি আরো আপডেট দিতে পারছেন। আমরা ধরে নিচ্ছি যে এটা বোধহয় ঝুলে গেল। এই 3টে বিষয়ে আপনাদের কাছে আমরা মতামত চাইবো মুক্ত আলোচনার সময়। তৎকালীন সময়ে যারা সরকার থেকে লোক ছিলেন তাদের ভিতরে এইটা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা এরকম ট্র্যাজিক ঘটনাকে তারা কতটা লাইটলি নিয়েছে, এবং এই বিচার প্রক্রিয়াতে কতটুকু সদিচ্ছা তাদের ছিল যে তার সাথে সংকলন সেটাকে একটা জাস্টিস পর্যায়ে নিয়ে যাওয়া, এটা যথেষ্ট সন্দেহ আছে। তবে এই মুহূর্তে আমি অতিরিক্ত জেলা আদালতের একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, আমাদের কোর্টে এই মামলাটা ট্রান্সফার হয়ে এসেছে বছর খানেক আগে। তো মামলাটা স্টাডি করতে গিয়ে দেখেছি যে যখন থেকে মামলাটা স্টার্ট হয়েছে ট্রায়ালে, এটা জেলা জজ আদালতে বিচারাধীন ছিল, খুব একটা সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে কোর্টে নিয়ে এসে এক্সামিন করা সম্ভব হয়নি। পরবর্তীতে এই মামলাটা যেহেতু অ্যাপিলেট ডিভিশন থেকে একটা ডিরেকশন ছিল এবং সরকারের পক্ষ থেকেও একটা মনিটরিং আছে এবং একটা তাগিদা আছে যে দ্রুত সময়ের ভিতরে মামলাটাকে শেষ করে দেওয়ার জন্য আমরা টিমে আছি। আমরা প্রত্যেকেই পার্সোনালি প্রত্যেকটা সাক্ষীকে যোগাযোগ করে তাদেরকে কনভিন্স করে কোর্টে নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এর ধারাবাহিকতায়
গত আওয়ামী লীগ সরকারের সময় যে ঘটনা সাক্ষী সম্পন্ন হয়েছে, আমরা তার চেয়ে অনেক বেশি সংখ্যক সাক্ষী আমরা নিজেরা নিয়ে এসে বিগত 7 থেকে 8 মাসের ভিতরে আমরা কোর্টে এক্সামিন করতে সমর্থ হয়েছে এবং এর সংখ্যা 145-এ দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং আমরা আশা করছি যদি আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট না হয়, তাহলে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষীগুলো আছে সেই সাক্ষী সবাইকেই আমরা অলরেডি সমন ইস্যু করেছি, তাদেরকে প্রসেস দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস এবং অন্যান্য ফিল্ড ওয়ার্কের সাথে যারা জড়িত ছিল, যাদের সাক্ষ্য এখনো গ্রহণ করা হয় নাই, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট, যাদের কাছে এভিডেন্সের সাথে যাদের কানেকশন আছে, তাদেরকে আমরা থেকে তাদের সাথে যোগাযোগ করে সর্বাত্মকভাবে চেষ্টা করছি তাদেরকে পরবর্তী ডেটে নিয়ে আসার জন্য। এবং এতটুকু অ্যাসিওর করা যায়, যদি আমরা এখন যে পেইসে কাজ এগিয়ে যাচ্ছে, আমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বছরের ভেতরে আমরা সাক্ষী সম্পন্ন করে এই পার্টিকুলার মামলাটা, যেটা 302 ধারা দণ্ডবিধির 302 ধারার আন্ডারে চলছে, এই মামলাটার একটা ভার্ডিক্ট আমরা খুব দ্রুততার সাথে পেয়ে যাব। আর দ্বিতীয় হলো, কিছু কারণে সাক্ষীদের কোর্টে আনা যায় নাই। একটা সময় আমরা নিজেরও এই চ্যালেঞ্জটা ফেস করছি, কারণ ওই সময়ে যারা ভিকটিম ছিলেন বা অন্যান্য সাক্ষী ছিলেন, তাদের যে ঠিকানা ছিল, পরবর্তীতে তারা শিফট হয়ে গিয়েছেন ডিফারেন্ট ঠিকানাতে। তো তাদেরকে এই রিলোকেশনের কারণে তাদেরকে ট্রেস আউট করা সম্ভব হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, অনেক ভিকটিম বা ভিকটিমসের ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, তারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো যার কারণে তাদেরকে এখানে কন্ট্যাক্ট করে নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তারপরেও আমরা অধিকাংশ সাক্ষীকে নিয়ে আসতে পেরেছি, ভিকটিম এবং reluctant to come up to the court। তো আমরা গত 3 ডেট ধরেই সংশ্লিষ্ট ডিআইজি মহোদয় যারা আছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা কোর্টের থেকে অর্ডার সহ আমরা প্রসেস সার্চ করেছি, সো দ্যাট যারা আছেন, আবার 5 তারিখের পরে অনেক কর্মকর্তা তারা আসলে পলাতক অবস্থায় আছেন বা অ্যাবসকন্ডেড সার্ভিসে আর নাই, তো তাদের লিস্ট আমরা চেয়ে পাঠিয়েছি। লেবার কোর্টের মামলাগুলো আমরা আইনি লড়াইয়ের ক্ষেত্রে আমরা সাপোর্ট দিব। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে যে আমাদেরকে শ্রম মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেন একটা ওকালতনামা দেয়, কারণ আপনারা জানেন যে কোনো মামলাতে যদি পাওয়ার না দেয় তাহলে কিন্তু আমরা তাদের পক্ষে মামলাগুলো পরিচালনা করতে পারি না। কিন্তু আমরা খুবই দুঃখের বিষয় হলো যে আমরা কিন্তু সচিব মহোদয়, শ্রম সচিব তৎকালীন যে ছিলেন, ওনাকেও বলেছিলাম যে বিনা পারিশ্রমিকে মামলাগুলো করব লেবার কোর্টে, কিন্তু আপনি ওকালতনামা অন্তত পাওয়ারটা দেন। কিন্তু 1 বছর হয়ে গেল, আমাদের কিন্তু ওকালতনামাতে পাওয়ার দেয়নি এবং আমরা কিন্তু এই মামলাগুলোতে বিনামূল্যে যে আইনি সহায়তা দিব সেই কাজটা কিন্তু আমরা এগিয়ে নিতে পারিনি। এটা খুবই পরিতাপের বিষয়। আরেকটি বিষয় যেটা বলা যে আমরা গত বছর গিয়েছিলাম, আমরা লেবার কোর্টের পক্ষ থেকে গিয়েছিলাম জুরাইন কবরস্থানে, এবং সেখানে আমাদের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় উনি ছিলেন, তাসলিম আপু নিজেও ছিলেন, সারাপা ছিলেন। তো সেখানে শ্রম সচিবের ওনারও একটা কমিটমেন্ট ছিল যে এখানে কিন্তু আমরা জায়গাও মোটামুটি চিহ্নিত করা হয়েছিল যে স্মৃতিফলক কোন জায়গাটাতে স্থাপন করা হবে, এরকম জায়গাও আমরা দেখেছিলাম। তো সেটাও আমার মনে হয় যে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেই জায়গাটাতেও কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তো হিসাবে নিল, ঠিক আছে, তার মানে মামলাটা দীর্ঘমেয়াদী এখান থেকে শুরু হয়েছে। এইখানে আমার একটা ব্যাংক, দ্বিতীয় ব্যাংক হলো বজনের চিকিৎসা চলমান, মানে একটা ট্রাস্ট গঠন করা হচ্ছে ট্রাস্ট থেকে, কিন্তু 2 জন ভুক্তভোগী তারা কিন্তু ওই ধরনের চিকিৎসা পাচ্ছে না, কারণ একজন থেরাপি দিতে গেছে সেখানে ছেলে থেরাপিস্ট, যেগুলো সে থেরাপি দিতে পারে, তার মানে চিকিৎসাটা সুষ্ঠুভাবে হচ্ছে না। আর 3 নম্বরে আপনি বলছেন যে মিনিস্ট্রি থেকে তারা ইতিবাচক কাজ করতেছে, ইতিবাচক তারা ফলো আপ করতেছে। ইতিবাচক ফলো আপ এমনই হচ্ছে এই ফলো আপের কারণে আজকে যেটা আমাদের 13 বছর পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো লেবার কোর্ট থেকে আমরা যে 3টা মামলা অলরেডি হারাই গেছে। ইতিবাচক ফলো আপ এমনই হচ্ছে যেখানে আমাদের 3টা মামলা অলরেডি হারাই গেছে লেবার কোর্ট থেকে, কল লিস্টের মধ্যে নাই। আর এখানে মামলাগুলো আমরা আসলে কি আলোর মুখ দেখবে কিনা, ঠিক আছে, কারণ 13 বছরে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের বিচার কার্যক্রম হয় নাই, আর কত বছর পরে আসলে মামলাগুলো আলোর মুখ দেখবে। তারপর আমার জানা মতে, ঠিক আছে, এই যে হিসাব করেন একজন গরিব মানুষ, ট্রাস্ট ফান্ড তাদেরকে ট্রিটমেন্টের জন্য, ওনার কথা যেটা বুঝলাম, উনি যখন কিছু সমস্যা করেছে, বিভিন্ন হসপিটালে গিয়েছে, লোন করতে হয়েছে, তো এই ট্রাস্ট ফান্ড দিয়ে আমাদের লাভটা কি হলো? এই টাকা তো কারো
দয়া দক্ষিণার টাকা না, এটা সরকার শ্রমিকদের চিকিৎসার জন্য ব্যবস্থা করবে। সেই ব্যবস্থাটা বা সার্ভিসটা ইনক্লুসিভ হইতে হবে, তারা যেন সহজে পেতে পারে। আরেকটি হলো চিকিৎসা নেয়ার চেয়ে চিকিৎসাতে যাওয়া এবং আসা এবং বেঁচে থাকা, এই খরচটা কিন্তু অনেক, জীবন এবং জীবিকার সাথে তারা কিন্তু কাজ করতে পারে না। আমরা জানি না, আমরা যেটা দেখছি যে আমাদের কল্যাণ ফান্ডের টাকা দিয়ে মালিকদের হাওলাত দিয়ে মালিকদের ফ্যাক্টরি বন্ধ করার জন্য আপনারা কোটি কোটি টাকা দিচ্ছেন। এবারে ঈদের আগেও আমরা দেখেছি বেশ কয়েকটা ফ্যাক্টরিকে 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি, মেক্সিমোকে দিয়েছেন, কতগুলো টাকা দিয়েছেন। ডাক গ্রুপকে আপনারা 13 কোটি টাকা দিয়েছেন। তাহলে আমাদের এই শ্রমিকদের চিকিৎসার জন্য এই ফান্ড থেকে টাকা দেওয়া তো কোন মানে খুব কঠিন কিছু হয় না। আরেকটা হচ্ছে ওনাদের পুনর্বাসনের জন্য চিকিৎসার সাথে পুনর্বাসনটা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি ওখানে কাজ করতেন তাহলে সে একটা আর্ন করতেন, সেই জায়গাটা একটু বিবেচনায় নিয়ে একসাথে যেমন তার চিকিৎসা দরকার, একসাথে তার বেঁচে থাকা দরকার। এখানে আমি দুটো প্রস্তাব করতে চাই। একটি হচ্ছে আপনারা যে ক্ষতিপূরণ অনেকেই এই খাতে আমার ফান্ড আসতে হবে, তারপরে আমি এটা বেকার। তো এই পরিস্থিতিটা হলো এই। আর এরপরে যেটা আমি শুধু একটু বলতে চাচ্ছি সেটা হলো যে প্রতিদিনই জজ সাহেবদের আইনি বিধান মতে হাত বেঁধে দেওয়া আছে যে এতগুলার বেশি মামলা তুমি রাখতে পারো তোমার কল লিস্টে। যেহেতু এতদিনের বেশি এতটার বেশি মামলা একজন জজ তার কল লিস্টে ওই দিনের জন্য রাখতে পারবেন না, সেহেতু প্রত্যেকটা মামলা আসতে 4 মাস, 5 মাস, 6 মাস পরে যে ডেট করছে। তো এগুলো যেগুলো প্রসিডিউরের বিষয়, সেগুলোতে তো না পাচ্ছেন জজ সাহেবটা হাত দিতে, না পাচ্ছি আমরা কোনো কিছু অগ্রগতি নিয়ে আসতে। তো আমরা এটা যেটা বলেছিলাম যে যেটা বিদেশি বায়ার যারা আমাদের দেশে কাপড় কেনেন তাদেরও অবহেলা ছিল। এই 3 অবহেলাকে আমরা যদি যুক্ত করি এবং আমরা এটাকে একটা কাঠামোগত হত্যাকাণ্ড করতে পারি, এবং সেই এখানে যারা আছেন রানা প্লাজায় যারা শ্রমিক ছিলেন তারা জানেন, এবং ওখানে যারা আমরা উদ্ধার কাজে এই সময়টা বারবার আমাদেরকে যেতে হয়েছে, আমরা প্রত্যেকেই জানি কত ভয়াবহ নিষ্ঠুর মৃত্যু কাকে বলে। শুধু মৃত্যু না, মানে যারা ওখানে বেঁচেও আসছেন তাদের জন্য ওই অনুভূতিটা যে কত তীব্র, মানে ওই অনুভূতি আসলে আমার মনে হয় না এটা কোনোদিন মানে বোঝা যাবে। মানুষের জীবনের কিছু ক্ষত আছে যেগুলো আসলে মানে মানুষকে তাড়া করে বেড়ায়। তো হয়তো ওনার পিঠের যেটা উনি দেখালেন বা কারো হাত কাটা গেছে, সেই হাত কাটার সাথে কিন্তু অন্য অনেক গল্প। আমি ওনার কথা দেখি কোর্টে এসে ব্রিফিং করে দেখি মানুষের অধিকার নিয়ে কাজ করে। এই দুইজন ব্যক্তির সঙ্গে আজকে এক জায়গায় বসে কথা বলতে পারছি, এটা আমার জন্য ধন্য এবং বলতে শুনি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এটা মানে এতটাই পীড়াদায়ক, যেটা আসলে অনুভূতিটা সেইভাবে বোঝা যায় না। আমি সকালবেলাও ভাইয়ের সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম, অল্প সময় ছিলাম, সেখানে ওনাদের কথা শুনতে পারিনি আমি। ওখানে উল্লেখ করেছিলাম যে আপনারা অনেক বলছেন যে তাবরিন এবং এই ট্রাস্টের সঙ্গে তাবরিনের ট্রাস্ট জড়িত। আগে একটা ছোট ট্রাস্ট হয়েছিল, সেটা যে আপনার হামিম গার্মেন্টসের হ্যাঁ উদ্দেশ্যে ট্রাস্টটা হয়েছিল, আর স্পেকট্রামকে নিয়ে কোনো কার্যক্রম হয়নি। বাট এরা এবং চিটোয়াং হয়েছিল কেপিএস গার্মেন্টস। পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, সরকার হয়েছে, সংসদ হয়েছে, আইন হয়েছে, কমিশন রিপোর্ট আমাদের অনেক কিছু, আমাদের কমিশনের মেম্বার এখানে আসছেন। হ্যাঁ, কিন্তু রানা প্লাজার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। সুতরাং ওইটাই যদি আমি আবার বলি তাহলে কিন্তু কোনো কেউ খুব বোর ফিল করবে না। বাট প্রথম আজকের আলোচনা এবং তার আগেও আলোচনাগুলো আমার একটা জিনিস হঠাৎ করে মনে উঠতেছে অনেকদিন যাবত, যে আমরা এই আলোচনাগুলো করতেছি আমাদের কি প্রথম একটা ভুল থেকে এই সমস্ত আলোচনাগুলো সূত্রপাত হয়েছে কিনা, যে রানা প্লাজা কি কোনো স্বাভাবিক ঘটনা ছিল কিনা, স্বাভাবিক যে আইনি প্রক্রিয়ার বিচার হওয়া দরকার বা প্রসিকিউশন, সাক্ষী, ক্ষতিপূরণ যা যা হওয়া দরকার, মানে ইন্সপেক্টর যাবে, আমি দাবি করব, এই আলোচনাগুলো তো করতেছি আমরা। এটা আসলে রানা প্লাজার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, নাকি এর একটা বিশেষ আদালত হওয়া দরকার ছিল, একটা বিশেষ ব্যবস্থা হওয়া দরকার ছিল। এটা আমি মনে করি যে প্রথম থেকে এই যে তারা যে স্বাভাবিক গতিতে এগিয়েছে, আমরা স্বাভাবিক গতিটাই মনিটর করেছি এবং ওইটাকেই ফলো আপ করে ওইটা নিয়ে দাবি করে আগাচ্ছি, যার জন্য এই সুযোগটা
কিন্তু নিয়েছে সেটা পরিবর্তন হয়েছে আইন 13-তে, 18-তে এবং 24-এ, ওই জায়গাটা আনটাচ। এবং এটা দেখবেন ক্ষতিপূরণ এবং ওই জায়গাটা যে পরিবর্তন হয়নি, এটা মানে কোনো উপেক্ষা নেই, একদম পরিকল্পিত, ওখানে টাচ করা যাবে না। কারণ ক্ষতিপূরণটা নিয়ে আমি যখন 2013 মেম্বার ছিলাম, আমি প্রচুর চেষ্টা করেছিলাম এই এইটা নিয়ে, আপনার শাস্তিটা নিয়ে। এবং সারা মনে আছে কিনা আমরা নোটও তৈরি করেছিলাম 4 বছর কিভাবে হয়নি। এইটা আমি মনে করি যে এখন আমাদের এইটা একটা শিক্ষা আমার, যে এই ধরনের ঘটনা প্রথমেই আমাদের মানে অবস্থান নেওয়া দরকার, যে যেটা অস্বাভাবিক একটা ঘটনা সেটাকে বিশেষ ব্যবস্থায় বিচার করতে হবে। নইলে ওই বাংলাদেশের ব্রিটিশ আমলের সেই একজন দোষীও যেন মানে একজন নির্দোষ যেন শাস্তি না পায়, 10 জন বেরিয়ে যায়, এই তো একটা আইনে যে 10 জন অপরাধী ক্ষমা পায় কিন্তু একজন নিরাপদ যেন ক্ষমা না পায়, এটা ভালো আইনের দিকে। কিন্তু যখন আমরা জানি যে অপরাধটা কি ঘটেছে এবং কে দায়ী, কারা কারা দায়ী এবং চিহ্নিত হয়ে গেছে, তখন এটা বিশেষ ব্যবস্থা হওয়া দরকার। ওনারা কথা বলে যেতেন সবসময়। অন্তত আমি যেটা বলতে পারবো যে দেখতে দেখতে যেটা দেখেছি যে আমাদের সংখ্যা বেড়েছে, যারা বক্তব্য রাখছেন, যারা দাবিগুলো তুলছেন তাদের সংখ্যা বেড়েছে। এবং আরেকটা জিনিস বলবো যে আজকে আমরা যেরকম মাসুদা আপার কথা শুনলাম, হাসিনা আপার কথা শুনলাম, ওনারা অন্তত এই ঘরে বসে ওনাদের কথা ওনারা বলছেন আর আমরা ওদের কথা শুনতে পাচ্ছি। আগে কিন্তু ওরকম হতো না, ওনারা বাইরে, ওনারা ভুক্তভোগী, ওনারা কিন্তু দাবি তুলছে না, ওনাদের জন্য অন্যরা আসছেন, ট্রেড ইউনিয়ন হোক, বেসরকারি সংস্থা হোক, আইনজীবী হোক। তার মনে হচ্ছে এইটা কিন্তু একটা অর্জন, যে এত বছরের এত পরিবর্তনের মধ্যে আমাদের কিন্তু জোরটা বাড়ছে, আওয়াজটাও আমরা বেশি তুলতে পারছি। এখন অনেক কিছু হয়তো আমরা করতে পারছি না, রেজাল্ট আসতেছে না, কিন্তু অনেক রেজাল্ট আবার আসছে, সেটা আমাদের স্মরণ করতে হবে। শুধু রানা প্লাজার কথা যদি মনে করি আমরা, রানা প্লাজা যে এখন আমাদের আজকের আলোচনা হচ্ছে যে বিচারিক দীর্ঘসূত্রিতা কেন আমরা এখন পর্যন্ত মানে ফলাফল শূন্য 13 বছরে, যে কোনো মামলার শেষ নিষ্পত্তি হয়নি, কোনো মামলার রায়, যে আমরা যে হাইকোর্টে যে 5টি রিট মামলা এখন রয়েছে, রিপিটিশন, সেটার মধ্যে যে বিষয়টা আমাদের অলরেডি অর্জন হয়েছে, দুটো বড় অর্জন। একটা হয়েছে সে 13 বছর আগে হাইকোর্ট কিন্তু বলেছে যে ক্ষতিপূরণ আদায় কিভাবে হবে সেটা নিয়ে তারা একটা বড় পদক্ষেপ নিলেন। কারণ রানা প্লাজার যে জায়গাটা ছিল সেটা কিন্তু কোর্ট ওই সময় বাজেয়াপ্ত করে রেখেছে, বাজেয়াপ্ত করে ওইটার যা মূল্য একসময় যখন ওটার আসলে ব্যবস্থা তারা করতে পারবেন, তখন সেটা কিন্তু দিতেই হবে ভুক্তভোগীদের কাছে, ক্ষতিগ্রস্তদের কাছে। সেই কাজটা তারা সেই সময় এপ্রিল 2013-তে তারা করে রেখেছিলেন, যেদিন মামলাটা ওখানে রুজু হয়। দ্বিতীয় কাজ ওনারা করেছিলেন, এই যে আমাদের আলোচনা চলছে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিভাবে আমরা হিসাবটা করবো। যেহেতু তারা বলেছেন যে ক্ষতিপূরণ না শ্রম আইন, না আপনার আইলো কনভেনশন, কিন্তু আমাদের সংবিধানের আলোকে দেওয়ার একটা সুযোগ আছে, সেখানে কিন্তু একটা নতুন পথ হয়তো বেরিয়ে আসবে, নতুন একটা প্রতিকারের দিক আমরা হয়তো পেতে পারি। তারা ওই সময় বলেছিলেন, একটা বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন, তখন সেখানে আমাদের খুব স্বনামধন্য অর্থনীতিবিদ প্রফেসর আকাশ আর অনেকে ছিলেন। তারা কিন্তু বলেছিলেন কোন কি ভাবে এই মানদণ্ডটা নির্ধারণ করা হবে। ওনাদের একটা সুপারিশ ছিল, ওটা চূড়ান্ত হয়নি। এই রায়টা যখন চূড়ান্ত হবে সেখানে এখনো কথা বলার সুযোগ আছে, এই যে কেন 121 সঠিক মানদণ্ড না, সেটা এখনো কেন বলা যেতে পারে। তো এইটা একটা বড় জিনিস, সেটা আমরা ওই দিক থেকে হয়তো পেতে পারি। আরেকটা জিনিস ছিল যে বিভিন্ন মালিক যারা ছিলেন, ওখানে যে 5টি কারাগার ছিল, কারখানা, সরি কারখানা, হ্যাঁ কারাগারের মতো হয়তো সেই, হ্যাঁ অনেকটা। ওনাদের কিছু অ্যাকাউন্ট ওই সময় জব্দ করা হয়েছে, আর সোহেল রানার অ্যাকাউন্টও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বলেছে আমাদের কাছে কিন্তু ওটা না পাওনা আছে, ওটা আমরা নিব। এবং এই হাইকোর্ট কিন্তু প্রত্যেকবার ভুক্তভোগীদের পক্ষে দাঁড়িয়েছে, বলছে যে না আমরা এগুলো ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত এই মামলা শেষ হচ্ছে এই টাকাগুলো আমরা রাখবো, যখন শেষ হয় তখন আমরা দেখবো দেনা পাওনা কার হয়, এখন আমরা ছাড়বো না। তো সেই জন্য আমাদের এখন যেটা দরকার, নিম্ন আদালতের যে বিচার চলছে সেটা অবশ্যই আমাদের শেষের দিকে নিয়ে যেতে হবে। আর হাইকোর্টে আমাদের যে মামলা চলছে সেটাতেও আমরা আপনাদের সহযোগিতা চাইবো, যাতে ওটা আমরা শেষ করতে পারি। সেখানে আমরা একই সমস্যা নিয়ে আপনারা শুনেছেন যে
মামলার শুনানি করতে অসুবিধা হয়, অনেক মামলার স্তূপ ইত্যাদি, কিন্তু আমরা আবারও আবেদন করবো সেটার জন্য। আর এখানে আমার মনে হয় যে একটি আরো অনেক কিছু বলার কথা ছিল, বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে সময়ের স্বল্পতার জন্য বলবো না। যেটা একটাই কথা বলতে চাই, যে এই শেষ কিছু দিনের জন্য, মানে এই দুটা মামলা, দুই টাইপের মামলা যাতে আমরা শেষ করতে পারি, সেটার জন্য যে প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে যে আমরা একত্রে যদি মুভ করি। লিমা যেমন বললেন যে 7-8 বছর ধরে ওনারা প্রত্যেক বছরে প্রত্যেক মাসে